নভেম্বরের প্রথম ১২ দিনে এসেছে রেকর্ড $1 বিলিয়ন বেশি রেমিটেন্স। এক বছরে প্রবাসী আয় বেড়েছে ৪৩ ভাগ। পাওনাদারদের আবেদনে কোম্পানির দেউলিয়াত্ব নিষ্পত্তির বিধান রেখে আইন সংশোধন, খেলাপি ঋণ কমার আশা। সবজির উৎপাদন ভালো হলেও বাজারে কমছে না দাম, কার্যকর তদারকির দাবি ভোক্তাদের। এবং এশিয়ায় গঠন হলো বিশ্বের সবচেয়ে বড় মুক্ত বাণিজ্য জোট। চীন, জাপান, অস্ট্রেলিয়া সহ 15 দেশের চুক্তি স্বাক্ষর। আমন্ত্রণ অর্থনীতি সারাদিন, আপনাদের সঙ্গে আছে আমি কপ্তিয়া মুমতাহানা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। মাত্র 12 দিনে $1 বিলিয়ন বেশি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। চলতি মাসের প্রথম 12 দিনে $106,60,00,000 রেমিটেন্স এসেছে, যা আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। করোনা মহামারীর মধ্যেও চলতি অর্থ বছরের জুলাই থেকে 12 নভেম্বর পর্যন্ত মোট রেমিটেন্সের পরিমাণ দাঁড়িয়েছে $989 কোটি, যা গত অর্থ বছরের একই সময়ে ছিল $689 কোটি। অর্থাৎ এক বছরের রেমিটেন্স প্রবাহে প্রবৃদ্ধি হয়েছে 43% বেশি। অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল বলেন, কোভিড-19-এর প্রভাবে বড় ধরনের অর্থনৈতিক সংকটে পড়েছে সারা বিশ্ব। এই সময়ের মধ্যে অর্থ পাঠিয়ে অর্থনীতিকে গতিশীল রাখতে বড় ভূমিকা রাখছেন রেমিটেন্স যোদ্ধারা। তিনি বলেন, গত অর্থ বছর বৈধ পথে রেমিটেন্স পাঠালে 2% নগদ প্রণোদনা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। এর ফলে বাড়তে শুরু করে রেমিটেন্সের পরিমাণ। পাওনাদারদের আবেদনের ভিত্তিতে কোম্পানি বা কর্পোরেট প্রতিষ্ঠানের দেউলিয়াত্ব নিষ্পত্তির সুযোগ রেখে সংশোধন হচ্ছে দেউলিয়া আইন। সংসদের চলতি অধিবেশনে পাশ হবে সংশোধিত এই আইন। এর ফলে সহজে ব্যবসা করার সূচকে বাংলাদেশ আরও এগিয়ে যাবে বলে আশা করছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। বিশ্লেষকরা বলছেন, এই আইন কার্যকর হলে কমে আসবে ঋণ খেলাপির পরিমাণ। সহজে ব্যবসা করার সূচকের অন্যতম মানদণ্ড দেউলিয়াত্ব নিষ্পত্তি। সূচকের অবস্থান নির্ধারণের মোট 100 নম্বরের মধ্যে দেউলিয়াত্ব নিষ্পত্তি আইন কার্যকরে পাওয়া যায় 16 নম্বর। তাই বিশ্ববাজারের প্রতিযোগিতায় টিকে থাকতে দেউলিয়া আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। এই আইনের মাধ্যমে কোনো কোম্পানি পাওনাদারের দাবি পূরণে ব্যর্থ হলে নিজের স্ত্রী, পুত্র ও কন্যার নামে বেনামে রাখা সকল সম্পত্তি আদালতের নির্দেশে হস্তান্তর করতে হবে। এছাড়াও স্বামী, পিতামাতা, ভাই বোন বা নির্ভরশীল কোনো ব্যক্তির নামে থাকা সম্পত্তিও হস্তান্তর করতে হবে। স্পেসিফিক ডাইরেক্টর যিনি পারছে না বা যিনি যেই স্পেসিফিক শেয়ার হোল্ডার, সে এক্সিট রুট নিয়ে যাচ্ছে, কিন্তু কোম্পানির মতো রান করছে, যেটা আমাদের দেশে এটা ছিল না। বাট এখন যে অ্যামেন্ডমেন্ট করছে, যে খসড়া, সেখানে কিন্তু এই ধরনের পরিলক্ষিত হচ্ছে, এবং এটা যদি হয় তাহলে দেখা যাবে যে আমাদের বিজনেস এনভায়রনমেন্ট অনেক ভালো হবে। ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, দেশে এখন ইচ্ছাকৃত খেলাপি ঋণের পরিমাণ বাড়ছে। তাই এ থেকে বের হতে হলে অবশ্যই আইনটি জরুরি। তবে খেলাপিরা যাতে কোম্পানি কিংবা নিজের সম্পদ অন্য কোথাও সরিয়ে ফেলতে না পারে, তাও আইনে স্পষ্ট করার আহ্বান তাদের। উইলফুল ডিফল্টার করে কি, ওরা তো আসলে টাকাটা প্রথম নেওয়ার সময় চিন্তা করে টাকাটা ফেরত দিব না, সেই জন্য ওই ব্যাপারটা দেখার ব্যাপার আছে, এবং ওরা করে কি অন্য জুরিডিকশনে টাকাটা সরিয়ে নিয়ে যায়। সো এই ব্যাপারগুলো আমাদের দেখতে হবে, এবং ওরা করে কি আর অ্যাসেটগুলো ওই কোম্পানির নামে বা ওই নিজেদের নামে কেনে না, অন্য নামে কিনে ফেলে। তো এই সমস্ত কিছু কমপ্লেক্সের জন্য অনেক সময় দেখা যাবে যে এটা লম্বা সময় লাগতে পারে। বাণিজ্য মন্ত্রী বলছেন, এই আইনের বাস্তবায়নের মাধ্যমে বিশ্ব ব্যাংকের সহজে ব্যবসার সূচকে অনেক এগিয়ে যাবে বাংলাদেশ। সেই সঙ্গে বাড়বে দেশি বিদেশি বিনিয়োগ। আমাদের যে ইজ অফ ডুইং বিজনেসের জন্য যেটা আমাদের যে রেটিং আছে, সেটাকে ইমপ্রুভ করার জন্য এই আইনটা এখন জরুরি হয়ে পড়েছে। এটা এই নাম্বারিংটা দেখে তারা ইন্টারেস্টেড হবে যে বাংলাদেশের ব্যবসা ইনভেস্টমেন্টের পরিবেশটা বেটার। এই পার্লামেন্টই পাস হবে এই আইনটা। প্রস্তাবিত আইন অনুযায়ী পাওনাদারদের আবেদনে সন্তুষ্ট হয়ে আদালত কার্যক্রম শুরু করলে 330 দিনের মধ্যে প্রতিষ্ঠানের দেউলিয়াত্ব নিষ্পত্তি হবে। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভালো উৎপাদন ও একই সঙ্গে বাজারে সব মৌসুমের সবজি মিললেও সুফল পাচ্ছেন না ভোক্তারা। প্রতিনিয়ত কৃষি পণ্যের দাম বাড়লেও দেখার যেন কেউ নেই। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দাবি, বৈরী আবহাওয়ার কারণে সরবরাহে ঘাটতি ছিল।
তবে 2 সপ্তাহের মধ্যে সরবরাহ বেড়ে সবজির বাজার স্বাভাবিক হবে। পেঁয়াজের বাজারে অস্থিরতার সঙ্গে চলতি বছরের শেষ ভাগে এসে নতুন অস্বস্তি আলুর দামে, আর সবজির বাজারে বাড়তি দাম কয়েক মাস ধরেই। 2 দফা দাম নির্ধারণ করার 1 মাস চলে গেলেও নির্ধারিত 35 টাকা কেজিতে আলু পাওয়া এখনও কল্পনা। খুচরা বাজারে আলু বিক্রি হচ্ছে 45 টাকা কেজি দরে। বাজারের চাহিদা মাফিক কেনা যাচ্ছে সব সবজি, কিন্তু দামের সঙ্গে বাজেট মেলাতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। গড়ে 60 থেকে 70 টাকার নিচে মিলছে না কোনো সবজি। বাজারের যেই অবস্থা, সরকার যদি ঠিক মতো মনিটরিং করে তাহলে মনে হয় এটা আরো ডেলি মনিটরিং করলে এটা ভালো হয় আর কি। সরকার যে নির্ধারিত লেট দিয়ে দিচ্ছে, এই লেট তো আমরা কোথাও কিনতে পারতেছি না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে দেশে বছরে সবজির চাহিদা 1,52 লাখ টন। গত বছরে উৎপাদন হয়েছিল 1,72 লাখ টন। উদ্বৃত্ত থাকলেও দাম কেন বেশি, এই প্রশ্নের জবাবে বৈরী আবহাওয়া আর বাজার ব্যবস্থাপনার দুর্বলতাকে দুষছেন এই কর্মকর্তা। এখন প্রায় সব জায়গাতে এই হয়েছে। আমার ইতোমধ্যে আমাদের যে টার্গেট ছিল সবজির, প্রায় আমাদের 75% আমাদের অলরেডি হয়ে গেছে অ্যাচিভ। যার ফলে আমরা আশা করি এই সবজিগুলি আসবে। আর সবজি অনেক সবজি আছে যেগুলি পাতা জাতীয় সবজি, এলে 1 মাস পর পর আবার ওখানে নতুন করে বপন করে। যার ফলে আমি মনে করি যে এখন আর সবজির ঘাটতি তেমন আর হবে না। এই 1 সপ্তাহ পরে আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারব। শুধু দাম নির্ধারণ নয়, বাজারে কার্যকর তদারকির তাগিদ ভোক্তাদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার একঘেয়েমি দূর করতে রাজধানীর গুলশানে হোটেল 6 সিজনস আয়োজন করেছে আ উইক ইন মেক্সিকো নামে বিশেষ ফুড ফেস্টিভ্যাল। হোটেলটির স্কাইপুল রেস্টুরেন্টে সপ্তাহব্যাপী আয়োজন চলবে 21 নভেম্বর পর্যন্ত। সন্ধ্যা 7টা থেকে শুরু করে রাত 11টা পর্যন্ত চলবে এই আয়োজন। রোববার সন্ধ্যায় এই আয়োজনের উদ্বোধন ঘোষণা করা হয়। এই সময় উপস্থিত ছিলেন ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা দি অলিভেরা। জনপ্রতি ৩,৯৯৯ টাকার বিনিময়ে উপভোগ করা যাবে মেক্সিকান খাবার। এছাড়াও নির্দিষ্ট ব্যাংকের কার্ড ব্যবহারকারীরা পাবেন বাই ওয়ান গেট ওয়ান অফার। চুয়াডাঙ্গার সোনালী ব্যাংকের উথলি শাখায় দিনে দুপুরে ডাকাতির ঘটনায় অজ্ঞাত 3 জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। সোমবার ব্যাংকের শাখা ব্যবস্থাপক আবু বকর সিদ্দিক বাদী হয়ে জীবননগর থানায় মামলাটি দায়ের করেন। এদিকে ঘটনার 24 ঘন্টা পার হলেও কাউকে শনাক্ত বা আটক করতে পারেনি পুলিশ। চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, ব্যাংকটিতে কোনো সিসি ক্যামেরা না থাকায় দুর্বৃত্তদের চিহ্নিত করতে সময় লাগছে, তবে দ্রুত শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। এর আগে রোববার দুপুরে উথলি শাখায় নিরাপত্তা কর্মী ও ব্যাংক কর্মকর্তাদের অস্ত্রের মুখে জিম্মি করে ক্যাশ কাউন্টার থেকে 8.5 লাখ টাকা লুট করে নিয়ে যায় 3 জন ডাকাত। অর্থনীতি স্বাধীন একটি বিরতি নিচ্ছে, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবার আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে। জানাবো আরও কিছু খবর। ভারতের সঙ্গে পণ্য আমদানি রপ্তানি অবিচ্ছিন্ন রাখতে কয়েকটি স্থলবন্দর 24 ঘন্টা খোলা রাখতে চায় ঢাকা। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ডিসেম্বরে দিল্লি সফরে প্রস্তাব দেবেন। এছাড়াও করোনার কারণে দুদেশের মধ্যে বন্ধ থাকা যাত্রীবাহী রেল সেবা আবারও চালুর বিষয়টি নিয়েও আলোচনা হবে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে। বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী পর্যায়ের ভার্চুয়াল বৈঠক হবে 16ই ডিসেম্বরের পর। এই বৈঠকের প্রস্তুতি উপলক্ষে আগামী মাসের দ্বিতীয় সপ্তাহেই দিল্লি সফরে যাচ্ছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর বৈঠকে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে। পাশাপাশি নীলফামারীর চিলাহাটি ও ভারতের হলদিবাড়ির মধ্যে রেল যোগাযোগ উদ্বোধন হতে পারে বলেও জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এছাড়া পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে আলোচনায় গুরুত্ব পাবে দুদেশের অমীমাংসিত ইস্যুগুলো। বেশ কিছু প্রজেক্টও আছে যেগুলো রেডি আছে ফর সাইনিং অফ মেবি ডিজিটালি, তো সেগুলো আমরা করে নেওয়ার চেষ্টা করব। যখন দুই দেশের প্রধানমন্ত্রী বসবে বা বৈঠক করবে, তার কিছু ভিজিবল আউটকাম তো আমরা সবাই দেখতেই চাইব। পররাষ্ট্র সচিব আরও জানান, এ বৈঠকে দুদেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে বেশ কয়েকটি উদ্যোগ নিয়েও আলোচনা হবে। এছাড়া ভারতীয় ঋণের প্রকল্প বাস্তবায়নের ধীর গতির বিষয়টিও স্থান পাবে আলোচনায়। 24 আওয়ার্স কি খোলা রাখতে পারি কিনা সাম অফ দ্য ল্যান্ড পোর্টস, আমরা কি ট্রেনের সাথে সাথে মানে কি বলে বাই রোডের সাথে সাথে ট্রেন দিয়ে কিভাবে করতে পারি,
বা ইনল্যান্ড ওয়াটার দিয়ে কিভাবে করতে পারি, তারপরে সার্টিফিকেশন রিলেটেড যে সমস্ত কমপ্লিকেশনস আছে দুই সাইডেই, হ্যাঁ সেগুলো কিভাবে, তো ওগুলো আলোচনা করতে পারবো। তিস্তা সহ অভিন্ন নদীর পানি বন্টন নিয়ে এ মাসেই যৌথ নদী কমিশন বৈঠকে বসতে পারে বলেও জানান পররাষ্ট্র সচিব। নাফিজুদ্দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চীনের নেতৃত্বে জাপান, কোরিয়া, অস্ট্রেলিয়া সহ 15 দেশ নিয়ে গঠিত হলো বিশ্বের সবচেয়ে বড় মুক্ত বাণিজ্য জোট RCEP। রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপের আকার বিশ্বের মোট জিডিপির 29 ভাগ, যা ইউরোপীয় ইউনিয়ন বা যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোর মুক্ত বাণিজ্য চুক্তির চেয়েও বড়। এই জোট গঠনের মাধ্যমে বিশ্ব বাণিজ্যে চীনের অবস্থান আরও শক্তিশালী হবে বলছেন বিশ্লেষকরা। গত কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধ, ট্রাম্প প্রশাসনের সংরক্ষণবাদ ও একলা চলো নীতির সঙ্গে এ বছরের করোনা সংক্রমণ নিয়ে সংকটে বিশ্ব অর্থনীতি। এ পরিস্থিতিতে বাণিজ্য আরও গতিশীল করতে এশিয়ায় গঠন হলো বিশ্বের সবচেয়ে বড় মুক্ত বাণিজ্য জোট। দীর্ঘ 8 বছর আলোচনার পর বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশ চীন ও জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সহ 10টি দেশ রবিবার আসিয়ান বৈঠকের সাইডলাইনে এ চুক্তিতে সই করে। চুক্তি অনুসারে আগামী 20 বছরের মধ্যে জোট এলাকা থেকে বেশিরভাগ আমদানি পণ্যের শুল্ক উঠে যাবে। টেলিযোগাযোগ, মেধাস্বত্ব, ব্যাংক, বিমার মতো আর্থিক সেবা, ই-কমার্স ও পেশাদারিত্ব সেবার মতো বিষয়গুলো এই চুক্তির আওতায় আসবে। রুলস অফ অরিজিন, অর্থাৎ কোন দেশ থেকে পণ্য আসছে তার জন্য নতুন সংজ্ঞা নির্ধারিত হবে। তবে জোটের সবচেয়ে বড় আকর্ষণ চীনের বাজারে শুল্কমুক্ত সুবিধা। কোভিড পরবর্তী সময়ে এই জোট অর্থনীতি পুনরুদ্ধারে বড় ভূমিকা রাখবে আশা নেতৃবৃন্দের। শিগগিরই স্বাক্ষরকারী দেশগুলোতে RCEP অনুমোদিত এবং কার্যকর হবে। এটি কোভিড-19 মহামারী পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারে অবদান রাখবে। জোটভুক্ত না হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। বিশ্বের প্রায় 1/3 জনগোষ্ঠী এবং 29 ভাগ জিডিপি এ বাণিজ্য চুক্তির আওতায় আসবে। বিশ্লেষকরা বলছেন, করোনার কারণে চরম অর্থনৈতিক চাপে রয়েছে আসিয়ান জোটের দেশগুলো। এ চাপ কাটিয়ে উঠতে RCEP চুক্তি তাদের সাহায্য করবে। যেহেতু এটি বিশ্বের অন্যতম বড় চুক্তি, তাই এটি ইঙ্গিত করে যে এশিয়া একটি একক বাণিজ্যিক ব্লকে পরিণত হতে যাচ্ছে। এই এলাকার জনগণ বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থার উপর আস্থা রাখে এবং ভবিষ্যতে এশিয়ার অর্থনীতিগুলোর মধ্যে আরও আত্মনির্ভরতা বাড়বে। RCEP চুক্তিটি স্বাক্ষর হলেও তা পূর্ণ কার্যকর হতে আরও 6টি আসিয়ান দেশ ও 3টি আসিয়ান বহির্ভূত দেশের অনুমোদন পেতে হবে। এদিকে এশিয়ার আরেক বৃহৎ অর্থনীতির দেশ ভারত RCEPর প্রস্তুতিমূলক 31 বৈঠকের 28টিতে যোগ দিলেও 2019 সালের নভেম্বরে জোটে না থাকার ঘোষণা দেয়। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারে শেয়ার বাজারের খবর। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচক বাড়লেও লেনদেন কমেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। এই সময় ডিএসইতে লেনদেন কমেছে 407,56 লাখ টাকা এবং দর হারিয়েছে 150-র বেশি প্রতিষ্ঠান। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 15 পয়েন্ট। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শুরু থেকে ছিল সূচকের উত্থান পতন। দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে 3.68 পয়েন্ট, অবস্থান করছে 4,871 পয়েন্টে। তবে সূচক বাড়লেও লেনদেন কমেছে ঢাকার শেয়ার বাজারে। আজ মোট হাতবদল হয়েছে 790,15 লাখ টাকার শেয়ার, যা আগের কার্যদিবস থেকে 407,56 লাখ টাকা কম। হাতবদলে অংশ নেওয়া 350টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 111টির, কমেছে 153টির এবং অপরিবর্তিত আছে 86 প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি হাতবদল হওয়া কোম্পানির তালিকায় শীর্ষ অবস্থান ধরে রেখেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, দ্বিতীয় স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং তৃতীয় অবস্থানে এশিয়া ইন্স্যুরেন্স। শতাংশের দিক থেকে দরবৃদ্ধির তালিকার শীর্ষে উঠে এসেছে কাশিম ইন্ডাস্ট্রি, দ্বিতীয় বিডি ল্যাম্পস এবং তৃতীয় অবস্থানে আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে 15.51 পয়েন্ট, লেনদেন হয়েছে 19,46 লাখ টাকার শেয়ার। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।